নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 20 নং প্রশ্নের সমাধান করতেছি। দেখো 20 নং প্রশ্নে দেওয়া আছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ ও কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। এখন মূলদ ও অমূলদের সংজ্ঞা আমি গত 9 নং প্রশ্নে দিয়েছিলাম। এখন এই 9 নং প্রশ্নের মূলদ ও অমূলদের সংজ্ঞা বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া আছে। মূলদ সংখ্যা কোনগুলো? দেখো, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ, আর যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না সেগুলো হলো অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো মোট 8টি অঙ্ক দেওয়া আছে, 8টি অঙ্কের সমাধান করি। এখন প্রথমে ক নম্বরে দেওয়া আছে 0.4 পৌনঃপুনিক। তাহলে 0.4 পৌনঃপুনিক এটা সমান আমরা লিখতে পারি 4 - 0। আর এখানে পৌনঃপুনিক যে কয়টা আছে সে কয়টার জন্য সে কয়টা নয়। এখানে একটা সংখ্যার পরে পৌনঃপুনিক আছে, এই কারণে একটা নয়। এখন এটার কিভাবে বসালাম দেখো, 0.45 যদি থাকতো কোনো সংখ্যা, আর এখানে দুইটি সংখ্যা উপরে যদি দুইটা বিন্দু থাকতো অর্থাৎ দুইটা পৌনঃপুনিক থাকতো, তাহলে এখানে আমরা বসাতাম 4, 5, আর এখানে দুইটা 9, নিচে 9 হতো। এখানে যদি আরো একটা থাকতো, যদি 0.405, অর্থাৎ এখানে মোট 3টা সংখ্যার পরে পৌনঃপুনিক। দেখো এখানে 0-র পরে বিন্দু না থাকলেও 0-র পরে পৌনঃপুনিক আছে, এটা বোঝায়। তাহলে এখানে তখন আমরা লিখতাম 4, 0, 5, আর এখানে 3টা 9 নিচে বসতো। ঠিক আছে, 999। অর্থাৎ এখানে 3টা সংখ্যার পরে পৌনঃপুনিক আছে, এই কারণে 3টা 9 বসতো। ঠিক আছে, তাহলে এখন একইভাবে সমাধান করি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 4/9, 4/9 পাচ্ছি। এখন 4/9 কি? সাধারণ একটি ভগ্নাংশ, আর এটা কি p/q আকারে প্রকাশিত হয়েছে। তাহলে এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এই যে 0.4 পৌনঃপুনিক 0, অতএব 0.4 পৌনঃপুনিক সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। পরবর্তী অঙ্কটি কি আছে দেখো, পরবর্তী খ নম্বরে দেওয়া আছে √9। এখন √9 এর সমাধান করি। দেখো, √9 সমান আমরা লিখতে পারি √3 এর স্কয়ার, অর্থাৎ 3 যদি বর্গ করা হয় তাহলে এখানে 9 হয়। এই এখানে রুট বসাইছি, আর এখানে 9 আছে। 9 এর যদি স্কয়ার করা হয় তাহলে আমরা 9 পাই। এখন এই স্কয়ার আর এই রুটে কেটে যায়, আমরা জানি কি স্কয়ার রুটে কেটে যায়, তাহলে থাকে কত? স্কয়ার রুটে কেটে গেলে 3 থাকে। তাহলে এই সংখ্যাটি কি p/q আকারে প্রকাশিত হয়েছে? হ্যাঁ, হয়েছে। কেন হয়েছে? আমরা জানি কোন সংখ্যা নিচে কিছু না থাকলে কি থাকে? 1 থাকে। তাহলে এই সংখ্যাটি কি p/q, অর্থাৎ একটি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশিত হয়েছে। তাহলে এই সংখ্যাটিও একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমরা লিখতে পারি অতএব √9 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে দেখো, গ নাম্বারে দেওয়া আছে √11। এই 11 সংখ্যাটি মূলদ নাকি অমূলদ? এই সংখ্যা যেহেতু দেখো এখানে √11 এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা,
এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না। আমরা পূর্ণবর্গ সংখ্যা জানি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, এরপরে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে পূর্ণবর্গ সংখ্যা? আমরা যদি 2 এর বর্গ করি তাহলে কি পাই? 4 পাই। আর যদি 3 এর বর্গ করি তাহলে 9 পাই। 4 এর বর্গ করলে 16 পাই। 5 এর বর্গ করলে 25 পাই। কিন্তু 11 এই সংখ্যাটি পূর্ণবর্গ না। যেহেতু এখানে লিখতে পারো, যেহেতু 11 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, অতএব √11 সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। এটা যদি পূর্ণবর্গ হতো তাহলে এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা হতো। যেহেতু একটি পূর্ণবর্গ নয়, তাহলে অতএব √11 সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। এই 11 সংখ্যাকে যদি রুট করা হয় তাহলে অগণিত সংখ্যা আসবে, যে সংখ্যাগুলোকে আমরা উপরে নিচে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। এই কারণে এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। যদি পারতাম তাহলে এই সংখ্যাটি মূলদ হতো, যেহেতু পারি নাই এই কারণে এই সংখ্যাটি অমূলদ হয়েছে। পরবর্তী অঙ্ক ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে? ঘ নাম্বারে দেওয়া আছে √6 / 3। তাহলে এটা সমাধান করি। সমাধান, দেখো এখানে √6 আছে আর নিচে 3 আছে, √6/3। এখন এই সংখ্যাটি কি মূলদ নাকি অমূলদ? দেখো এই সংখ্যাটা দেখলে মনে হচ্ছে সাধারণ ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ p/q আকারে আছে, কিন্তু এটা পুরোপুরি p/q আকারে পুরোপুরি নাই। কারণ এখানে একটা রুট আছে, এই √6 যদি করা হয় তাহলে এখানে অগণিত সংখ্যা আসবে। তাহলে সেই সংখ্যাটা আমরা কি উপরে বসিয়ে শেষ করতে পারবো না। তাহলে আমরা এটাকে যদি ছোট করে প্রকাশ করার চেষ্টা করি, দেখো 6 সমান আমরা জানি 3 × 2, আর নিচে 3 আছে, সেই 3 বসালাম। এখন এটাকে ছোট করি, দেখো ছোট করলে আমরা পাচ্ছি √3 × √2। যেহেতু এখানে এটার পরেও রুট আছে, এটার পরেও রুট আছে, আর এখানে 3 × 2 সমান আমরা জানি 6 হয়, আর এখানে নিচে 3 আছে, 3 কেও আমরা দুইটা রুট দিয়ে প্রকাশ করতে পারি। আমরা জানি √3 গুণ √3 সমান 3 হয়, √3 আর √3 গুণ দিলে কত হয়? 3 হয়। তাহলে এখানে দেখো এই √3 আর এই √3 কেটে দেয়, তাহলে থাকে কত? থাকে √2 আর এখানে নিচে √3। তাহলে এই দুটার পরে যেহেতু রুট আছে, তাহলে আমরা এটাকে একটা রুটের ভিতরে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন এই যে রুটের ভিতরে যে 2/3 আছে, এই সংখ্যাটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা? দেখো যেহেতু এখানে আমরা লিখতে পারি, যেহেতু 2/3 সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 2 পূর্ণবর্গ সংখ্যা নাই, 3 পূর্ণবর্গ সংখ্যা নাই, আর 2/3 এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা নাই। যদি 4 হতো তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হতো। যেহেতু এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব এই যে √6/3 সংখ্যাটি অমূলদ সংখ্যা। সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটি উম নাম্বার। দেখো উম নাম্বারে কি দেওয়া আছে? উম নাম্বারে দেওয়া আছে √8/√7। এখন এটা সমাধান করি। দেখো সমাধান, √8/√7 এই সংখ্যাটিও কি দেখতে মনে হচ্ছে মূলদ সংখ্যা, যেহেতু p/q আকার আছে, কিন্তু রুট থাকলে এই সংখ্যাগুলো মূলদ হয় না। তাহলে এটা সমান আমরা লিখতে পারি
দেখো এখানে 8 সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি 4 ইন্টু 2। এই সংখ্যা যদি 8 সমান, আমরা 8 কে যদি বিশ্লেষণ করি, 8 কে বিশ্লেষণ করলে 4 ইন্টু 2 হয়, অর্থাৎ 4 দুগুণী 8 হয়, আর √7 থেকে যায়। √7 কে বিশ্লেষণ করলে আমরা এরকম পূর্ণবর্গ সংখ্যা পাই না, ভগ্নাংশ পাই। তাহলে এখন দেখো √4 গুণ √2 আগেরটার মতন একইভাবে, যেহেতু এটার পরে রুট আছে, এটার পরে রুট আছে, তাই আলাদা আলাদা ভাবে এটা বসিয়ে দিলাম, আর নিচে 7 আছে। এখন 4 এর যদি আমরা রুট করি, অর্থাৎ 4 এর বর্গমূল আমরা জানি কত হয়, 4 এর বর্গমূল 2, আর 2 ইন্টু এখানে কত √2, আর নিচে আছে কত √7। তাহলে এই সংখ্যাটি পাচ্ছি। এখন এই সংখ্যাটা কি, এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এই সংখ্যাটিও অমূলক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে লিখতে পারি অতএব √8/√7 সংখ্যাটি অমূলক সংখ্যা। এর পরবর্তী অঙ্ক 6 নম্বর। দেখো 6 নম্বর কি দেওয়া আছে, 6 নম্বরে দেওয়া আছে √27/√48। এই সংখ্যাটিও আগের মতন দেখতে কি উপরে নিচে, অর্থাৎ ভগ্নাংশ আকার আছে। আবার এখানে রুটও দেওয়া আছে। এখন এই দুইটা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে যদি আমরা এই দুইটা সংখ্যাকে রুট ছাড়া প্রকাশ করতে পারি, তাহলে অবশ্যই এই সংখ্যাটি মূলদ সংখ্যা হয়ে যাবে। আর যদি প্রকাশ করতে না পারি, রুট থেকেই যাই, তাহলে এই সংখ্যাটি মূলদ হবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো √27/√48। তাহলে এখন দেখো এই দুইটি সংখ্যা আছে 27 আর 48। এই দুইটি সংখ্যাকে আমরা বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এই দুইটি সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 9 দ্বারা ভাগ করলে আমরা পাই কত, 9 ইন্টু 3, অর্থাৎ 3 9 27 হয়। আবার 48 এটাকে আমরা ভাগ করতে পারি 16 ইন্টু 3, 3 সমান 48। এই দুইটি সংখ্যাকেই আমরা কি করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি। এটাকে 3 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 3 আর 9 গুণ করলে আমরা 27 পাচ্ছি, আর 16 আর 3 গুণ করলে আমরা পাচ্ছি কত, 48। তাহলে এখানে এই দুইটি সংখ্যাকে চেষ্টা করতে হবে যে একই, অর্থাৎ এখানে যে সংখ্যা, এই সংখ্যাকেও যে সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা যাবে, অর্থাৎ গুণনীয়ক হবে সাধারণ গুণনীয়ক। এই সংখ্যারও সাধারণ গুণনীয়ক যদি সেম হয়, তাহলে আমরা এই সংখ্যাটিকে ছোট করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি √9 ইন্টু √3, আর এখানে কত আছে √16 ইন্টু √3। এখন দেখো এখানে √3, উপরেও √3 আছে, তাহলে এই √3 আর এই √3 আমরা কেটে দিতে পারি। আর এখানে √9 আছে, আর এখানে √16 আছে। আমরা জানি √9 এর বর্গমূল, অর্থাৎ √9 সমান আমরা জানি 3 হয়। 9 কে যদি বর্গমূল করা হয় তাহলে 3 হয়, আর যদি 16 কে বর্গমূল করা হয় তাহলে 4 হয়। তাহলে দেখো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কি করতে পারছি, একটা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। আর এই দুইটি সংখ্যার পরে কি নাই, রুট নাই, অর্থাৎ বর্গমূল সংখ্যা নেই, বর্গমূল চিহ্ন নাই। যদি এখানে রুট থেকে যেত, তাহলে এই সংখ্যাটি অমূলদ হয়ে যেত। যেহেতু এটাকে p/q আকারে প্রকাশ করা গেছে, এই কারণে এই সংখ্যাটি কি মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব √27/√48 সংখ্যাটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটি 6 নম্বর। দেখো পরবর্তী 6 নম্বরে কি দেওয়া আছে, 6 নম্বরে দেওয়া আছে 2/3, তারপরে /3/7।
তাহলে এটা সমাধান করে দেখো 2/3 ডিভাইডেড বাই 3/7। এখন এই সংখ্যাটি ডাবল ভগ্নাংশ, এখানে উপরে একটা ভগ্নাংশ আর এখানে নিচে একটা ভগ্নাংশ। এখন এটা সমান সমান আমরা লিখতে পারি, এখানে উপরে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা আমরা প্রথমে লিখবো, তাহলে লিখলাম। আর নিচে যে ভগ্নাংশটা আছে এটা কি আছে, উপরের ভগ্নাংশের সাথে ভাগ আকারে আছে, তাহলে আমরা সেই ভাগ আকারে বসিয়ে দিই। তাহলে ভাগ আকারে বসালে পাচ্ছি 3 আর নিচে 7, 3/7। এখন এই সংখ্যাটিকে আমরা পরবর্তীতে আমরা জানি যে ভাগ কি হয়ে যায়, গুণ হয়ে যায়। প্রথম যে ভগ্নাংশটা আছে সে ভগ্নাংশটি বসে, এরপরে এই ভাগটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। গুণ হয়ে পরের যে ভগ্নাংশটি আছে সেটা কি হয়ে যায়, উল্টে যায়, অর্থাৎ নিচের সংখ্যাটি উপরে যায় আর উপরের সংখ্যাটি নিচে চলে আসে। তাহলে আমরা পাচ্ছি কত দেখো, 2 আর 7 আর 3 আর 3। তাহলে নিচে নিচে গুণ আর উপরে উপরে যদি গুণ করা হয় তাহলে এখানে দেখো 7 দুগুণী 14 আর 3 × 9। তাহলে এই সংখ্যাটিও একটি কি সাধারণ ভগ্নাংশ হয়েছে, অর্থাৎ p/q আকারে প্রকাশিত হয়েছে। তাহলে এখানে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিও একটি কি মূলদ সংখ্যা। যদি এটা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে না পারতাম তখন এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা হয়ে যেত। তাহলে আমরা লিখতে পারি অতএব 2/3 ডিভাইডেড বাই 3/7 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কটি দেখো, এরপরে বর্গজ নাম্বার। বর্গজ নাম্বারে কি দেওয়া আছে দেখো, 5.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক। অর্থাৎ এখানে মোট 3টি সংখ্যার পরে পৌনঃপুনিক আছে। এখানে 3, 6 আর 9, 6, 3 আর 9 তিনটি সংখ্যার পরেই পৌনঃপুনিক আছে। তাহলে এখানে সমাধান করি আমরা 5.639 639 এই তিনটি সংখ্যার পরে পৌনঃপুনিক আছে। তাহলে এটা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখন এখানে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো টোটালি নাই, এই বিন্দুগুলো উঠায় দিলে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাতে হবে প্রথমে। মনে করো এখানে এই বিন্দুগুলো নাই, তাহলে পাচ্ছি আমরা 5, 6, 3, 9 এই সংখ্যাটি পাচ্ছি, ঠিক আছে। আর এখানে যে পৌনঃপুনিক আছে এখানে এই তিনটি সংখ্যার পরে পৌনঃপুনিক আছে। এই তিনটি সংখ্যা বাদে যে সংখ্যা আছে এখানে কি সংখ্যা আছে, 5 আছে। তাহলে 5 সংখ্যাটি এই সংখ্যাটি থেকে বিয়োগ হবে। তাহলে 5 সংখ্যাটি এই সংখ্যাটি থেকে মাইনাস করলাম। এখন এখানে পৌনঃপুনিক আছে কয়টি, একটা। এখানে এই যে 3 এর পরে নাই কিন্তু 3 এর পরে আছে, এটা প্রকাশ করে। মাঝে যদি কোনো সংখ্যার পরে পৌনঃপুনিক না থাকে, ধরো এখানে 1, 2, 3, 4, 5, 6 আর এটার পরে আর এটার পরে প্রথম আর শেষের সংখ্যার পরে পৌনঃপুনিক দিলাম আর মাঝের সংখ্যাগুলোর পরে পৌনঃপুনিক দিইনি, তারপরেও এখানে এই সব কয়টা সংখ্যার পরে পৌনঃপুনিক আছে এরকম বোঝাই। সবগুলোর পরে পৌনঃপুনিক দেওয়া লাগে না, প্রথম আর শেষেরটার পরে দিয়ে দিলেই সবগুলোর পরে পৌনঃপুনিক আছে এরকম বোঝায়। তাহলে এখানে 3টি সংখ্যার পরে পৌনঃপুনিক আছে, এই কারণে 3টা 9 বসবে। তাহলে 3টা 9 বসালাম। এখন এখানে দেখো এখানে কি আছে, এখানে বিয়োগ করতে হবে। 5639 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে আমরা পাই কত, 5 আছে কত হলে 9 হবে 4। হাতে থাকে, হাতে নাই কিছু, আর এখানে যা আছে সেগুলো বসে যায়। আর নিচে আছে 999, 3টা 9। তাহলে এখন এই দুইটি সংখ্যাকে কি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ কাটাকাটি করা যায়। দেখো এখানে 3টা 9 আছে। এখন এই 3টা 9কে আমরা 9 দ্বারা কাটতে পারি, এটাকে 9 দ্বারা কাটতে পারি এই তিনটি সংখ্যাকে, ঠিক আছে। কিন্তু এই সংখ্যাটিকে কি 9 দ্বারা কাটতে পারি, দেখো 9 দ্বারা কাটতে পারবো কিনা সেটা দেখার জন্য আমরা এখানে এই সংখ্যাগুলো যোগ করব। এই সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে কত আছে, 4 আর 3 7, 7 আর 6 13, 13 আর 5 18। তাহলে 18 সংখ্যাটি আমরা জানি কি 9 দ্বারা বিভাজ্য হয়, 9 দুগুণী 18 আমরা জানি। তাহলে এখন এই সংখ্যাটিকে 9 দ্বারা কাটা যাচ্ছে, এই সংখ্যাটিকেও
9 দ্বারা কাটা যাচ্ছে। এই সংখ্যাটিকে 9 দ্বারা কাটলে আমরা পাচ্ছি কত? দেখো 9 1 9 9 1 9 9 1 9, তাহলে 1 1 1 3.1 হচ্ছে, ঠিক আছে। আর এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাকে 9 দ্বারা কাটলে কত পাচ্ছি দেখো 56। এখানে এই সংখ্যা বাদ দিয়ে এখানে যে 56 আছে সেই 56 কে 9 দ্বারা কাটো, তাহলে এখানে 3.1 আর এখানে 56 কে 9 দ্বারা যদি কাটা হয় তাহলে আমরা জানি কত হয় 6 9 54। তাহলে এর ভিতরে কত থেকে যাচ্ছে 56 থেকে 54 চলে যাচ্ছে, তাহলে এর ভিতরে মনে করো 2 থেকে যাচ্ছে, তাহলে 2 এর পিঠে 3 23, ঠিক আছে। এখানে মনে করতে হবে 2 আছে আর পরের সংখ্যাটা নিতে হবে, তাহলে 23 আছে। তাহলে 23 কে আমরা 9 দ্বারা কাটি, আমরা জানি 9 দুগুণী 18, তাহলে 18 23 থেকে 18 চলে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত এখানে 23 থেকে 18 চলে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 8 5 13 5 পাচ্ছি, ঠিক আছে। এখানে কত পাচ্ছি 5 পাচ্ছি, তাহলে এখানে মনে করো এই তিনটি সংখ্যাই নাই, শুধু এখানে 5 আছে, তাহলে 5 এর পিঠে চায় 54, তাহলে 54 কে আমরা একটু আগে 6 নং 54 6 দ্বারা কাটছিলাম, ঠিক আছে। তাহলে এখানে 626 হচ্ছে, তাহলে 626 বসে গেল, ঠিক আছে। তাহলে এখন দেখো এই সংখ্যাটি কি একটি সাধারণ ভগ্নাংশ, এখানে কোনো বর্গমূল চিহ্ন নাই, অর্থাৎ রুট চিহ্ন নাই, তাহলে এটি একটি কি হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব 5.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক সংখ্যাটি মূলদ সংখ্যা, সংখ্যাটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এখানে যে সংখ্যাগুলো মোট 8টি অঙ্ক ছিল, 8টি অঙ্কেরই সমাধান করে দিলাম, অত্যন্ত সহজভাবে এখানে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা যদি তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।